যে ওএমআর শিট পাবলিশ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, অযোগ্যদের কাছ থেকে টাকা আদায় করতে, এবং সিবিআই এই টাকা আদায় যাদের কাছ থেকে হবে, যারা এই অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তাদেরকে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করবে। আদালতের নির্দেশ, সিবিআই ধোয়া তুলসী পাতা না, সব পাতাকে আনা হচ্ছে না, চলে এসছে অলরেডি। তার কারণ হচ্ছে ওরা জানে যে ওরা চুরি করবে, সেই জন্য সেই আইন তৈরি করে না। কারণ আইনসভায় রাজ্যে, আমাদের দেশে তো কোনো আইনজীবীর আইন তৈরি করার ক্ষমতা নেই, তাহলে আমার চেম্বারে বসে বসে আমি আইন তৈরি করে দিতাম। সেটা তো। নমস্কার, ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি তনুকা। এই মুহূর্তে আমি উপস্থিত আছি কলকাতা হাইকোর্টে, এবং আজকে এসএসসি তাদের যোগ্যের যে লিস্ট, সেটা আজকে তাদের ওয়েবসাইটে বা কিভাবে প্রকাশ করবে সেটা এখনো জানায়নি। তবে আজকে কথা আছে যে এসএসসি তাদের যোগ্যের যে লিস্ট সেটা পেশ করবে। তো সেই বিষয়ে আমরা কথা বলে নেব বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের সাথে। চলুন কথা বলে নিই। মামলায় মহামান্য বিচারপতি দেবাংশু বসাক তিনি নির্দেশ দিয়েছিলেন যে ওএমআর শিট পাবলিশ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, অযোগ্যদের কাছ থেকে টাকা আদায় করতে হবে, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি ল্যান্ড রেভিনিউ হিসেবে সেটি আদায় করবেন, এবং প্রতিটি ডিস্ট্রিক্টের ডিআইরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাবে তাদের ডিস্ট্রিক্টে কতজন অযোগ্য। এবং সিবিআই এই টাকা আদায় যাদের কাছ থেকে হবে, যারা এই অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তাদেরকে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করবে। অর্থাৎ তাদের কাছ থেকে জানার চেষ্টা করবে তারা কাকে পয়সা দিয়ে চাকরি দিয়েছিল। মানে আসল উদ্দেশ্য যেটা, মানে যাকে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাকে জেলে ঢোকানো। এই যে নির্দেশগুলো, সেই নির্দেশগুলো পালন হয়েছে কি হয়নি, আমরা বলছি এখনো হয়নি। এবং তার কারণ এখনো ওএমআর শিট পাবলিশড হয়নি, অবৈধদের কাছ থেকে টাকা আদায় হয়নি। যে মাইনের টাকা 1, 2, 3, 4 করে মাইনের প্রতি মাসের টাকা যা অ্যাকাউন্টে ঢুকেছিল সব ফেরত দিতে হবে। ফেরত যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জেলে যাওয়ার সম্ভাবনা কাদের? সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, কমিশনার অফ স্কুল এডুকেশন, চেয়ারম্যান, এসএসসি, প্রেসিডেন্ট, বোর্ড, ডিরেক্টর, সিবিআই। মানে সিবিআই ডিরেক্টরের বাইরে নয়, কিন্তু মানে আদালতের নির্দেশ না মানলে কিন্তু তাকেও জেলে যেতে হবে। ফলে আদালতের নির্দেশ, সিবিআই ধোয়া তুলসী পাতা না, সব পাতাকে আনা হচ্ছে না, চলে এসছে অলরেডি। ফলে সবাইকেই আদালতের নির্দেশ মানতে হবে। যদি না নির্দেশ মানে, তাহলে কন্টেম্প করার জন্য যা শাস্তি জেলে যাবে। এর আগে তো শিক্ষা দুর্নীতি অনেকজন জেলে গিয়েছে, আবার ছাড়া পেয়েছে। সে তো দেশ ছাড়া পেয়েছে, তার কারণ হচ্ছে আপনি যাদেরকে নির্বাচন করে পাঠান তারা জানে যে চুরি তারাই করবে। ফলে তারা শক্তিশালী আইন তৈরি করে না। এই যে বলে না কথায় কথায় ওরা রাজনীতি করছে, আরে রাজনীতি তো আমাদেরই করার কথা ছিল, রাজনীতি তোমাদের করার কথা ছিল না। চোরটারা এখন রাজনীতি করছে, ভদ্রলোকেরা রাজনীতি করছে না। ফলে কি হয়, চোরটারা নিজেদের মতো আইন তৈরি করছে, পাবলিককে বোকা বানাচ্ছে নিজেদের মতো। যদি ধরো শাস্তি থাকতো যে চাকরি চুরি করলে ফাঁসি হবে, তাহলে দেখতে না ততদিন ফাঁসি হয়ে যেত, এবং 2 মাসের মধ্যে ফাঁসি সেটা বিচার হবে এবং তার মধ্যে ফাঁসি হবে। সুপ্রিম কোর্টের তাহলে সে আইন থাকলে এতদিন ফাঁসি হয়ে যেত। তার কারণ হচ্ছে ওরা জানে যে ওরা চুরি করবে, সেই জন্য সেই আইন তৈরি করে না। কারণ আইনসভায় রাজ্যে, আমাদের দেশে তো কোনো আইনজীবীর আইন তৈরি করার ক্ষমতা নেই, তাহলে আমার চেম্বারে বসে বসে আমি আইন তৈরি করে দিতাম। সেটা তো নেই। জনগণ আপনি নির্বাচিত করে পার্থ চ্যাটার্জিকে পাঠাবেন আর ভাববেন যে ভালো আইন তৈরি হবে। আপনি যে নির্বাচিত করে মমতা ব্যানার্জিকে পাঠাবেন, ভাববেন ভালো আইন তৈরি হবে, হবে না। কিন্তু যে আইন আছে তার মধ্য থেকেই যাদের শাস্তি দেওয়া যায়। সুপ্রিম কোর্টের রায় চাকরি বাতিল হওয়ার পরে রাজ্য সরকার স্বয়ং মুখ্যমন্ত্রী আকার ইঙ্গিতে মাস্টারদের স্কুলে যাওয়ার নির্দেশ করেছে। আকার ইঙ্গিতে এবার এসে বলতে বলবেন কোর্টে, আকার ইঙ্গিত বুঝিয়ে দেবে। কোর্টে এসে পরশুদিন রিপোর্ট দিতে হবে কারা কোর্ট যাবে আর কারা যাবে না, কাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে। কোর্টে এসে বলবেন, দেখবেন আকার ইঙ্গিত বুঝিয়ে দেবে। আপনি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজনীতি করে এই চাকরি দুর্ভাগ্য। দেখুন, আমি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি রাজনীতি করতাম এবং আমরা যদি ক্ষমতায় থাকতাম, তাহলে এদিন দেখতে হতো না। দুর্ভাগ্য হচ্ছে রাজনীতি করা সত্ত্বেও, নিশ্চিতভাবে বিকাশবাবু রাজনীতি করে, কিন্তু রাজনীতি করা সত্ত্বেও বুঝতে হবে তো যে রাজনীতি করে কাকে কোন জায়গায় রাখলেই দুর্নীতি হতো না। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি মুখ্যমন্ত্রী হতেন, এই দুর্নীতি হতো না। আমি তো বলছি যে অবভিয়াসলি এটা রাজনীতি করেই হয়েছে। তার কারণ রাজনীতিটা হচ্ছে যে মমতা ব্যানার্জি রাজনীতি করে ক্ষমতায় বসেছে বলেই দুর্নীতি করেছেন। কিন্তু রাজনীতি না হলে অবশ্যই রাজনীতির অংশ, কোনো সন্দেহ নেই। এটা মমতা ব্যানার্জিরা এই রাজনীতির বেনিফিশিয়ারি হয়েছে বলেই কিন্তু এই দুর্নীতি হয়েছে। যদি মমতা ব্যানার্জির জায়গায় বুদ্ধদেব ভট্টাচার্য থাকতো হতো না, যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতো হতো না, ফিরদৌস শামীম থাকতো হতো না। খুব সিম্পল কথা। রাজনীতি করে মমতা ব্যানার্জি ক্ষমতায় বসেছে বলে হয়েছে, রাজনীতি করে পার্থ চ্যাটার্জি মন্ত্রী হয়েছে বলে হয়েছে। তো
যদি পার্থ চ্যাটার্জির জায়গায় অন্য কোনো ভালো মানুষ থাকতো, হতো না, এই দুর্নীতি হতো না। এর আগে যে 34,000 এর আগে যে 34 বছর একটা সরকার ছিল, সেই সরকারকে বহু দুর্নীতি দেখিয়ে বর্তমান সরকার সততার প্রতীক বলে ক্ষমতায় এসছে। দেখুন 34 বছরের আপনি যেটা বলছেন, 34 বছরে কেউ জেলে যায়, কোনো মন্ত্রী জেলে যায়। মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত একজনকেও জেলে পাঠাতে পারেনি। উল্টে 34 বছরে যা যা হয়েছে আমরা বলছি আমাদেরকে তথ্য দাও, আমি মামলা করে দেবো, আমি ফেরদৌস আমি মামলা করে দেবো। সিপিএম এর আমলে 2001 সালে নিয়োগ হয়েছে বর্তমানে তৃণমূলের শিক্ষক নেতা, আমি ধরে দিয়েছি, আমি ফেরদৌস আমি ধরে দিয়েছি। কাজী মাসুম হাসান বলেছেন আগে নাকি আপনি অল্টো চালাতেন, এখন মার্সিডিজ চালাচ্ছেন। কে? কাজী মাসুম হাসান আমার কোনোদিন জীবনে অল্টো ছিল না। আপনার আমার নাম জীবন- বলেই বলেছেন। আমার জীবনে অল্টো ছিল না। এই আর হাইকোর্টে আমার মার্সিডিজ এই আমার হাইকোর্টে জীবনে, উনি হয়তো জানেন না, আমি জানি না কি বলেছেন, আমার জীবনে অল্টোও ছিল না, আর বর্তমানে আমার মার্সিডিজ। আর উনি হয়তো জানেন না আমার পারিবারিক অবস্থা। এই হাইকোর্টেই মামলা চলছে প্রাথমিকের 32,000, 28 তারিখ থেকে মূল শুনানি হবে। সেই চাকরিগুলো দুর্নীতি হয়েছে বলে মামলা চলছে, কি বলবেন? হ্যাঁ অবশ্যই, আরো মামলা আছে। কি কি আসবে সেগুলো যদি একটু বলেন। অবশ্যই ওয়েট করুন, 4 তারিখ থেকে শোনানি হবে, ওয়েট করুন, কি কি আসবে দেখুন। আর 32 মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন কি কি আসবে, মমতা ব্যানার্জি আমার থেকে ভালো বলে দেবে। ও তো এখন বুক দুরু করছে, ওকে জিজ্ঞাসা করবেন যে আগামী দিনে কি, কারণ সব থেকে ভালো তো ও জানে, কারণ ও তো 2 নম্বরই করে পয়সা নিয়েছে। ও যাদের কাছ থেকে পয়সা নিয়েছে সব মামলা নিয়েছে। তাহলে 26,000 বাতিল হলো, এরপরে যদি 32,000 প্রাথমিকের বাতিল প্রথমে 26,000 বাতিল হলে এই অংশে থেমে থাকতেন কেন? বলুন যে অযোগ্যদের টাকা আদায় করতে হবে। এখন মমতা ব্যানার্জিকে ওই কালীঘাটে কাউন্টার খোলা করা, ও কাউন্টার খুলিয়ে ওর পয়সা ফেরত দেওয়া করা। ইতিমধ্যে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি যে যারা যারা চাকরির মাধ্যম, যাদের মাধ্যমে টাকা পার্থ বলো আর যাদের কাছ থেকে দিয়েছে, তাদেরকে পাকড়াও করে গণধোলাই দেওয়া শুরু হলো। সে তো শুরু হবেই। এদের এই তো পরশুদিন আদালতে এসে রিপোর্টটাকে আকারে জমা দিয়ে বলতে হবে কাদের কাছ থেকে টাকা, যারা অযোগ্য তাদের কাছ থেকে টাকা আদায়ের কি পদক্ষেপ সরকার নিয়েছে। মমতা ব্যানার্জিরা যার কাছ থেকে পয়সা নেক না কেন, সরকারের কোষাগারে যারা অযোগ্য তাদের টাকা জমা পড়বে। মমতা ব্যানার্জির হাত ধরে এটা করিয়ে দেবে, যে যাদেরকে ও পয়সা নিয়ে টাকা চাকরি দিয়েছিল তাদের মাইনে ওর হাত দিয়ে আদায় করবে। তাহলে এবার লোকে তারপরে কাকে ধরবে, এই অযোগ্যরা, তারপরে দেখবে মমতা ব্যানার্জি যারা যারা এই এদের কাছ থেকে পয়সা নিয়েছে তাদের সকলের মাইনে ফেরত লাগবে। তারা নিশ্চিতভাবেই তারা পয়সা দিয়েছে, তারা পয়সাও ফেরত দেবে। 32,000 চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। দেখুন ওই এসএসসি হয়েছে, অপেক্ষা করুন, আপনি অপেক্ষা করুন, আমিও অপেক্ষা করুন। তাহলে মমতা ব্যানার্জি যে ইন্দোরে যে 26,000 চাকরি, মমতা ব্যানার্জিকে এখনই জিজ্ঞাসা করেন না, এই তো অর্ডার হলো, আবার জিজ্ঞাসা করেন না। আজকে মূলত কি অর্ডার হয়েছে একটু ফলোটা করে ছোট করে। যা অর্ডার হয়ে আছে সেই অর্ডারগুলো কমপ্লাই হয়েছে কিনা কোর্ট জানতে চাচ্ছে। সুপ্রিম কোর্ট যে যেমন ওএমআর শিট পাবলিশড হয়েছে কিনা, অযোগ্যরা টাকা ফেরত দিয়েছে কিনা, অযোগ্যদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন হয়েছে কিনা, সিবিআই এর কাছে জানতে চেয়েছে, স্টেটের কাছে জানতে চেয়েছে, এসএসসির কাছে জানতে চেয়েছে। খুব পরিষ্কার, এসএসসি কে জিজ্ঞাসা করেছে তুমি ওএমআর শিট পাবলিশ করেছো কি করনি, পরের দিন এসে জানাবে। সিবিআই কে জিজ্ঞাসা করেছে তুমি কাস্টোডিয়াল ইন্টারোগেশন করেছো কি করেনি, পরের দিন এসে জানাবে। আর স্টেটকে বলেছে তুমি টাকা ফেরত নিয়েছো কি না, পরের দিন এসে জানাবে। আর না জানালে, না করলে কন্টেম্পট অ্যাক্ট অনুযায়ী জেল হবে। সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, কমিশনার স্কুল এডুকেশন, চেয়ারম্যান এসএসসি, ডিরেক্টর সিবিআই, কেউ ছাড়া পাবেন। ইতিমধ্যে আপনারা শুনে নিলেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য। এই বক্তব্য যদি ভালো লাগে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।